কনকনে ঠান্ডা হিমেল হাওয়ায় কাবু জনজীবন, মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে শীতের দাপট। ফুটপাতে শীতবস্ত্র কেনার ধুম। সকালবেলা থেকেই মনে করো খ্যাপ মারতে পারছি না শীতের জন্য, কাজ কাম করা যায় না, খুবই কষ্টকর। অনেক ঠান্ডা পড়ছে, এই জন্য আর কি শীতের কাপড় চোপড় কেনাকাটা করতেছি। গণতন্ত্রের কথা বললেও রাজনৈতিক দলগুলো তা প্রয়োগ করে না। দিনাজপুরে ফখরুল বললেন, স্বাধীনতার দীর্ঘ সময়ে দেশকে গড়ে তুলতে না পারার ব্যর্থতা রাজনীতিবিদদের। ক্ষমতায় থেকে সবাই দুর্নীতিতে জড়িয়েছে, নাটোরে জামায়াতের আমির বললেন, বিদেশে প্রভু নয় বন্ধু চাই, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের আহ্বান। দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের। কোটা নয়, মেধার ভিত্তিতে পদোন্নতি চান আমলারা। সারা দেশে বেড়েই চলেছে শীতের দাপট, বইছে কনকনে ঠান্ডা হাওয়া, আর এতে ব্যাহত জীবনযাত্রা। রংপুর বিভাগ সহ ১৩টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র পাড়ের জনপদ, সকাল গড়িয়ে বিকেল, দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তবু ঘরে থাকার উপায় নেই নদী পাড়ের মানুষের। হিম বাতাসের মাঝেই জীবিকার তাগিদে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় শ্রমজীবীদের। ঘন কুয়াশার প্রভাব পড়ছে ফসলের আবাদেও। শহরের সাথে আমার এই পাশে ঠান্ডা বেশি, বাতাসের কারণে বেড়াতে পারি না। আলু নষ্ট হয়ে যাবার যে, তাদের ভুট্টে নষ্ট হয়ে যাবার যে, তাদের বিছন খেত নিলে সব হিম পড়ি শেষ হয়ে যাবার যে। ৩-৪ দিন থেকে বাতাস, রোদ নাই, ঘর থেকে মানুষ বেড়াবার প্রমাণছে না, আর লোক টাকা দিলেও আসতে চায় না কাজের জন্য। উত্তরে ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে শুক্রবার রেকর্ড হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কবলে রংপুর বিভাগ, একই চিত্র রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়ায়। যে শীত পড়ছে বর্তমানে, মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে ঠান্ডা। কুয়াশায় উঠতে পারছি না, বাজারে যেতে পারছি না, মোটা কাপড় পরছি তা ঠান্ডা করছি। রাস্তাতে হাইটে হাইটে যাইতাছি কাঁপতে কাঁপতে, তা আমাদেরকে কম্বল দিতে হবে। শীত কুয়াশায় ব্যাহত জীবনযাত্রা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, মাঠে যাওয়া যায় না, কাজ কাম করা যায় না, খুবই কষ্টকর করে। যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক, যারা দিন আনে দিন খায়, এই ধরনের লোকের সমস্যাটা খুব বেশি হচ্ছে। কনকনে ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। জেলা হাসপাতালগুলোতে শয্যার চেয়ে বেশি রোগীর সংখ্যা। বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগে শীতজনিত রোগীর সংখ্যা প্রায় 10% বেড়েছে আগের তুলনায়। তো আমরা রোগীদেরকে বলছি যে আপনাদের মধ্যে এই ধরনের অসুখের কোনো ধরনের উপসর্গ দেখা গেলেই আপনারা দ্রুত সরকারি হাসপাতালে আসেন। আগামী কয়েকদিন আরও কমতে পারে তাপমাত্রা। কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে ঘন কুয়াশার হাড় কাঁপানো ঠান্ডা রাজধানীতেও। প্রচণ্ড শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। থেমে নেই জীবনের চাকা, ঠান্ডা উপেক্ষা করে কাজে নেমে পড়ছেন ভোগান্তিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ থেকে ৭ তারিখ পর্যন্ত থাকবে এই বৈরী রূপ। এরপর সূর্যের দেখা মিললে কিছুটা বাড়বে তাপমাত্রা। মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সাথে হাড় কাঁপানো হিমেল হাওয়া। শিশির নয়, বরং ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। তীব্র ঠান্ডা থেকে বাঁচতেই আগুন পোহানো। গত কদিনের শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন। অনেক ঠান্ডা, এই দুদিন ঠান্ডায় মানে কি বলবো, আর ঘরে যাত্রীই নাই। আগুনটা তাপালে কি শরীরটা গরম থাকে, অনেক ভালো। আমাকে তো কষ্ট হইতেছে, তাই আমরা আগুন পোহাইতেছি, শরীরে গরম করতেছি। কষ্ট হলেও কিছু করার নাই, কাজ করে খেতে হবে আমাদের। রাজধানীর এমন শীতে প্রবীণদের কষ্টটাই বেশি। কি শীত কি গরম, সব ঋতুতেই সংগ্রাম করে কাটে তাদের জীবন। বাড়তি বোঝা ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এই সকালবেলা থেকেই মনে করো খ্যাপ মারতে পারছি না শীতের জন্য। এই বছর তো আরো 2-3 দিন থাকবো, যে অবস্থা দেখা যাইতেছে। গরম শীত দুটাই তো ভালো, কোনটা বাদ দেই। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না, তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসেই অন্তত 2টি তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হবে। 7 তারিখ পর্যন্ত কুয়াশাটা যেটা হচ্ছে অ্যাডভেকশন ফগেট থাকবে, এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে তো দিনের তাপমাত্রা বাড়বে এবং শীতের যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, শীতের তীব্রতাটা
কমে আসবে, অর্থাৎ সেক্ষেত্রে তো রাতের তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু এরকম তীব্র শীত নাও হতে পারে। আগামী 7 জানুয়ারি পর্যন্ত রাজধানীর এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিনে ঢাকাবাসীর জন্য তেমন কোনো সুখবর নেই। আজও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি, এমন অবস্থা আরও কয়েকদিন থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শীতের তীব্রতায় বেড়েছে গরম কাপড়ের চাহিদাও। ছুটির দিনে গরম কাপড় কিনতে রাজধানীর ফুটপাতের দোকানে ভিড়ও তাই বেড়েছে। ক্রেতারা বলছেন এবার গরম কাপড়ের দাম কম, আর বিক্রেতারা বলছেন ঠান্ডা বাড়লেও ছুটির দিন হিসেবে ক্রেতা সমাগম ছিল কম। হঠাৎ করেই ঢাকাসহ সারা দেশে বেড়েছে শীতের দাপট, ফলে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। এখানে প্রায় সব ধরনের গরম কাপড়ের সমারোহ রয়েছে এসব দোকানে। ক্রেতারা বলছেন হঠাৎ করে তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন তারা। গতকালকে থেকে ফিল করছি যে আসলে ঠান্ডাটা যেহেতু বেশি, সেহেতু বাচ্চাদের এবং আমাদের ভালো পোশাকের প্রয়োজন বা শীতের পোশাকের প্রয়োজন। 3 দিন যাবত আবহাওয়ার যে অবস্থা, অনেক ঠান্ডা পড়ছে, এই জন্য আর কি শীতের কাপড় চোপড় কেনাকাটা করতেছি। এবার গরম কাপড়ের দাম সাধ্যের মধ্যে আছে বলেও জানান ক্রেতারা। কেউ জ্যাকেট, সোয়েটার, মাফলার সহ বিভিন্ন ধরনের কাপড় কিনছেন। গ্রামে তো অনেক শীত বেশি, ঢাকার থেকে ডেফিনেটলি অনেক বেশি, এই জন্য একটু ভারী শীতের জামা কেনার জন্য সেই উদ্দেশ্যেই আসা। এর আগেও কিনে নিয়ে গেছে, আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। দাম আগের তুলনায় এখন মনে হচ্ছে একটু সহনীয় মধ্যে একটু ভালো। আর এখন তো শীতটা হঠাৎ করে একটু শীত বেশি পড়ছে, যার জন্য এখানে শীতের কাপড়টা একটু কিনতেছি কি। তবে বিক্রেতাদের দাবি ছুটির দিনের সকালে ক্রেতা তুলনামূলক কম। বেচা কিনা এখন কম, বেচা কিনা জানুয়ারি মাসে বেচা কিনাটা কম হয়, যা হয় নভেম্বর ডিসেম্বর। যারা আগে কিনেন না বাড়তি রেটে কিনছে, যারা আগে কিনেন না তারা কিনে লাইছে। এখন এই যে যারা ঢাকায় থাকে একটু নর্মাল ফ্যামিলি, ওনারা আছে, ওনারা আসে মার্কেটে, ওনাদের থেকে একটু কম রেটে আমরা বিক্রি করি। শীতের বাজার এসে বর্তমান খুবই খারাপ। আমার যেই পরিমাণ মাল কিনছি, যেই পরিমাণ চাহিদা ছিল তার কিছুই বর্তমানে আমাদের মাল আমার মানে শীতের পর মাল থেকে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে আগামী 7 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ এমনই থাকবে। শীত বাড়লে বেচাকেনা ভালো হবে আশা ব্যবসায়ীদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এবারে অন্যান্য খবর। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও এখনও গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে না পারার ব্যর্থতা সকল রাজনীতিবিদের। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তির অনুষ্ঠানে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বক্তব্যে তিনি বলেন স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশকে সুখী দেশ হিসেবে গড়তে না পারার ব্যর্থতা সকলের। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ গড়তে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। বিএনপি মহাসচিব আরও বলেন বিগত বছরগুলোয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মী ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের পর এখন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। 1972 থেকে 1978 সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বাধীনতার পরে যারা দফায় দফায় ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতিতে জড়িয়েছে। নাটোরে কর্মী সম্মেলনে এমনটাই মন্তব্য জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। জানান বৈষম্যহীন সমাজ গড়তে চান তারা, বিদেশে বন্ধু চায়, প্রভু চায় না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নাটোরে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান, যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতিতে জড়িয়েছে। গেল 15 বছরে বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। এজন্য বিভেদ নয়, দরকার ঐক্য। বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করব না। সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ ও মুগ্ধকে স্মরণ করেন জামায়াতের আমির। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিবি। ক্ষমতা দীর্ঘায়িত করলে নানান অপশক্তি জায়গা নেবে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহতের ঘোষণা দেন দলের সভাপতি শাহ আলম। 10 জানুয়ারি থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সহ নানান কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। ডেপুটি কমান্ডার আমাদের পার্টির সভাপতি। শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লাল ঝান্ডা ওড়াতে চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এ লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে দলটি আয়োজন করে ঢাকা সমাবেশ। অনেকদিন পর এমন বড় জমায়েতে উজ্জীবিত নেতাকর্মীরা। সমাবেশে নেতারা মুক্তিযুদ্ধ, সংবিধান সহ নানা ইস্যুতে কথা বলেন। আমাদের দেশের বুর্জোয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিয়ে খেলা করেছে। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অরাজনৈতিক শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকা উচিত নয়। তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান। অরাজনৈতিক শক্তি অন্য কারোর মদকে ক্ষমতায় দীর্ঘায়িত না করতে পারে। আসেন তার জন্য দ্রুত ভোটের যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি, তার জন্য আমরা ঐক্য গড়ে তুলি। আমরা যার জায়গা থেকে আন্দোলন করি, আর এক মুহূর্ত দেরি না করে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সূচিত তারিখ ঘোষণা করেন। দলের সভাপতি জিনিসপত্রের দাম কমাতে না পারায় আর নতুন করে ভ্যাট আরোপে সরকারের সমালোচনা করেন। গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়। দলের সমাবেশে বোমা হামলার স্মরণে 20 জানুয়ারি জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রোক্লামেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত। সেটা হতে হবে অংশীজনের ঐক্যমত্যের ভিত্তিতে। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে 72-এর সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করছেন নেতারা। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। 1 জুলাই থেকে 5 আগস্ট টানা 36 দিনের আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রাণ হারান শত শত ছাত্র, শ্রমিক জনতা। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের প্রায় 6 মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে।
এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। 24-এর সাথে প্রোক্লেমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক, সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা ইয়ে হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি, জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথাও হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই, তবে প্রোক্লেমেশন নয়, যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত 16 বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয়। 16 বছর 36 দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের ভূমিকা, তাদের স্বীকৃতি, এটাকে আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এই ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে। বলতে পারে বিপ্লব, বলতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল, জনগণের উদ্বোধন ছিল এটা, এবং সেটা তারা যে সরকার গঠন করেছে সেই সরকারও তো এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে। যে নামই হোক না কেন একটা ইতিহাস থাকা উচিত, এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হইতে পারে, সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী 72-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। সিপাহী জনতার বিপ্লব, 7ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। অনেক ক্ষেত্রে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরো বৃদ্ধি করবে। যেভাবে 72-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা, জিনিসপত্রের দাম কমানো এবং একটা যে বিশৃঙ্খল অবস্থার এখনো যে আমরা উন্নতি ঘটাতে পারিনি সেইটা করে এনেই আমরা নির্বাচনের জন্য কি কি সংস্কার করা দরকার এটা করি, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে যাওয়া দরকার। বিভিন্ন ধরনের ঘোষণাও দিতে পারে, কিন্তু সবগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি। আর নির্বাচন হয়ে আসলে নির্বাচিত সরকার তখন ঠিক করবে। অবশ্য সরকার বলছে রাজনৈতিক দল সহ সবার ঐকমত্যেই হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোটা নয়, মেধার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি চান আমলারা। একই সাথে ক্যাডারদের বৈষম্য নিরসনের মাধ্যমে নিশ্চিত করা হোক সুযোগ সুবিধা। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় দাবিগুলো তুলে ধরেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা জানান, দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন না আমলারা। জনপ্রশাসনের ক্যাডারগুলোর মধ্যকার বৈষম্যের অবসানের দাবি জানিয়েছেন আমলারা। রাজধানীতে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এতে অংশ নেয় প্রশাসন ছাড়া বাকি 25টি ক্যাডারের কর্মকর্তারা। আলোচনায় বক্তারা প্রশাসনের ভেতরের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। বলেন, সবার আগে দরকার প্রশাসনের সংস্কার। আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই। যদি যার যার ক্যাডার নিয়ন্ত্রণ করা যায়, আর যদি শিক্ষার লোক যদি শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, আর যদি স্বাস্থ্যের লোক যদি স্বাস্থ্য ক্যাডারকে নিয়ন্ত্রণ করে, তাহলে দেখবেন জনবান্ধব প্রশাসন এমনিই হবে। আমরা চাই সংস্কার, সেই সংস্কার আমার জন্য না, আমার রাষ্ট্রের জন্য। আপনাদের এই খতিয়ে দেখুন, যাচাই করুন, এর বন্ধ করতে হবে। কৃত্য পেশাজীবীদের হাতে, প্রত্যেক দক্ষদের হাতে মন্ত্রণালয় দিয়ে দিতে হবে। বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সমালোচনা করেন ক্যাডাররা। দাবি জানান ব্যাচ ভিত্তিক পদোন্নতি ও সুযোগ সুবিধা নিশ্চিতের। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের মধ্যেও তো যাতে কোনো বৈষম্য না থাকে সেটাও আমরা প্রত্যাশা করি, এবং এই প্রত্যাশা যখন পূরণ হবে আমরা আমাদের জনগণকে এর চেয়ে অনেক অনেক উন্নত মানের সেবা দিতে পারবো। আমাকে সর্বোচ্চটা করার সুযোগ দিন, বিনিময়ে আমার প্রতি ন্যায্য আচরণ করুন রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। একটি বিশেষ ক্যাডারকে বিশেষ প্রাধান্য প্রদানের কারণে অন্য ক্যাডারগুলির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা জানান, দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে আমলারা কোনো আন্দোলনে যাবে না। আমরা কিন্তু আন্দোলনে যাব না। আমরা বিশ্বাস করি এই সরকার যে বিপ্লবী সরকার, এই সরকার যে সংস্কার করার সরকার, এই সরকার জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য
এই সংস্কার করবেন। সরকার আমাদেরকে আলোচনা টেবিলে ডাকুক, সরকার শুনুক আমাদের কি কি সমস্যা রয়েছে। সরকার যদি শুনে এগুলো আস্তে আস্তে একসাথে সমাধান হবে। বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসনে সব ধরনের কোটার বাতিল চান আমলারা। এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে আমরা কোনো কোটায় দেশে দেখতে চাই না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে নয়, ইউনিভার্সিটি, হোটেল এবং ব্যক্তিগত বাড়িতেও ছিল, এমনটাই মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। শুক্রবার খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী এবং 56 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বিগত বছরগুলোতে দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে তা সংস্কার শুধু অন্তর্বর্তী সরকারই নয়, পরবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দেশের বিভিন্ন স্থানের সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে তরুণদের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না, অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি হবে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। শুক্রবার বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা জানান তিনি। সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে, সেটাও দীর্ঘ 28 বছর পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সবাইকে নিয়ে ডাকসু নির্বাচনের দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই চায় ছাত্র সংসদ নির্বাচন। এই দাবিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছেন, ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এদিকে উপাচার্যের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, কোনো দলীয় লেজুর ভিত্তিক নির্বাচন চান না তারা। বিগত 15 বছরে আমরা দেখেছি গেস্ট রুম, গণরুম যে কালচারগুলো ছিল, এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীরা একটা নতুন নেতৃত্ব চাই। ক্রিয়াশীল যেগুলো রাজনৈতিক সংগঠন আছে যারা এই ডাকসুতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের সবাইকেই যেন সমানভাবে স্পেস দেওয়া হয়। আমরা সংস্কারের সাথেও একমত। আমরা চাচ্ছি রোডম্যাপের ভিতরে সংস্কারের জন্য স্যার সময়সীমা বেঁধে দেবেন যে এই সময়ের মধ্যে সংস্কার হবে, কিন্তু আমরা চাচ্ছি একটা সময়সীমা, যে সময়সীমায় ডাকসু হবে এরকম একটা কাজ যাতে আমরা দেখি। সংস্কারের পরেই হচ্ছে ডাকসু, এবং সেটা যদি আবার অনেকেই মনে করে যে সংস্কার মানে হচ্ছে যে এই রাজনৈতিক দলের সংস্কার, ডাকসুর সংস্কার, এটা করতে করতে আরও বহুদিন সময় লেগে যাবে, তাহলে এটা হচ্ছে ভিত্তিহীন। কারণ এই অলরেডি যেটা করা আছে সংবিধান, ডাকসুর সংবিধান যেটা করা আছে, এটা সংশোধন করতে আসলে আহামরি সময় দরকার নেই। ডাকসু নির্বাচন বানচালে কেউ ষড়যন্ত্র করলে সেটা রুখে দিতে প্রস্তুত বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। এই এলাকায় সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা। দেশীয় অস্ত্র হাতে এলাকার অলি গলিতে দেয় মহড়া, দল বেঁধে এরপর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মাঠে নামে তারা, যাদের বেশিরভাগই মাদকাসক্ত। আর এই কর্মকাণ্ডের যেন কোনো প্রমাণ না থাকে, তাই প্রতিটি বাড়ির মালিককে সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং। নতুবা রয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও। ছিনতাই নিয়ে সহকর্মী আশিক মাহমুদের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মাত্র 18 বছরের টকবগে যুবক সজীব মোহাম্মদপুরের টাউন হল এলাকায় সবজি বিক্রির পাশাপাশি বাসাবাড়ি বদলের কাজ করত। 30 ডিসেম্বর বিকেলে বন্ধুর সাথে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ফোন ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি। মোবাইল দিতে রাজি না হয় তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজীব। আমার ছেলের মতন কারোর সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল।
এসব ছিনতাইকারীরা কতটা ভয়ানক এবার সেই চিত্র দেখাবো আপনাদের। ডিসেম্বর মাসের 6 তারিখ রাত 2:47। মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এটি। গভীর রাতে একদল কিশোর গলি দিয়ে ঢুকছে, সবার হাতেই বড় বড় সামুরা, লাইটের আলোয় জল করছে। একটু সামনে এগিয়েই এলোপাতারি মানুষের বাড়ির গেটে কোপাতে থাকে তারা, জানান দেয় নিজেদের আধিপত্য। ওই মাথা থেকে ভাগ হয়েছে, কিছু গ্রুপ সেখান দিয়ে আর কিছু গ্রুপ ওইখান দিয়ে। আমার ফার্স্টে ঢুকেছে খালি বলরে ঢুকে কেউ পাইনি, পরে গেট ফুট কোবা এই জম্পা দিয়েছিল, পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দূরে ওদিক গেছে কেন, আমার দিকে গেছে কেন। সাপাটির মতন এগুলা এ খোসনো থায় লগে থায় এমন একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে কোপ। আমার গলায় চাপাটি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম যে দেখে দেই তোর গলা ফালাই দিল। তাদের এমন ভয়ঙ্কর চিত্র অলিগলির সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে মোহাম্মদপুরের বাড়ির মালিকদের সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিয়েছে চক্রটি। অনেকেই ভয়ে বাড়ির সামনের সিসি ক্যামেরা খুলে ফেলেছে। সিসি ক্যামেরা আগে ছিল, কিছু এলাকার পোলাপানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলের রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। পরে আমি চিন্তা করলাম যে আমি দারোয়ানে চাকরি করে আমার ছেলেরে হারাতে পারবো না, আমিও শেষ হতে পারবো না। তার কারণে আমি মালিককে বলছি যে আপনি এখন সিসি ক্যামেরা খুলেন, আমার যদি রাখেন তাই সিসি ক্যামেরা খুলতে হবে। এলাকায় খবর নিয়ে জানা গেছে মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিংয়ে। এসব এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কেমন সেই গল্প শুনুন সাধারণ মানুষের মুখে। আমার তো নেই তো ছিনতাইকারী সব লয়ে গেছে। ওই ফ্যান যদি মনে করেন তিনজনে যদি একজনে গলায় ঠেকায়, তো মনে করেন দুনিয়াতে যারা এর দেখলে ভয় পায়, এরা দুনিয়াতে থাকে। 50,000 টাকা মানে 2,000 বেশি হইতে পারে, 2,000 কম হইতে পারে। ওই ছেলেটা বলতে পারে না, সাইকেলও নিচ্ছে, মোবাইলও নিচ্ছে, সামরা থাকে পিছনে এমনি করে বাই করে। সকাল বিকাল সব সময় হয়, অটো রিক্সা দিয়ে চিন্তাই করে 2-3 জন আসে সামরা নিয়ে অটো রিক্সা দিয়ে আইসে দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নিয়ে যায়। মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা কেউ সন্ধ্যার পর মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয় না। শুধু তাই না, গোটা এলাকার বেশিরভাগ বাসিন্দাই ছিনতাই ও কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছে, যদিও এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউ। মনে করেন আমাকে ধরার পরে আমার ঘাড়ে মনে করেন চাপাতি ঠেকাই। কিভাবে মানে এইভাবে ঠেকাই দিচ্ছে, ঠেকাই দিয়ে বলছে যে যা আছে। আচ্ছা, পরে তারপরে আমি ওইখান থেকে মনে করেন কিছু বুঝে ওঠার আগেই মনে করেন যে সাইকেলটা নিয়ে নিল। 10-12 জন চাবাড়িছে মানে সামরালিয়া খাড়ায়, আপনিও মনে করেন এখান থেকে ভাগবে। এখন আমি এটা চিনি, এর কথা আপনার কাছে বললাম, আমার না করলে আমার ছেলেরে জবাই করে দিল। বাটম মোবাইল ছিল, বাটম মোবাইলে লয়ে গেছে শুক্রবার দিন। মোবাইলে লয়ে গেছে, টাকা ছিল 1100 ভাড়া মারছি, পরে মাঝে ভাড়া দিতে পারিনি। আওয়া পথে যাত্রীতে লয়ে গেছে, যাত্রীতে নিচে টাচ মোবাইলের টাকা নিয়েছিল 1700। খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদপুরের স্থানীয় সন্ত্রাসী বাদলের সহযোগী রাসেল ওরফে বাত রাসেল ও মহিদুল ইসলাম ওরফে মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু মোহাম্মদপুর না, গোটা রাজধানী জুড়েই বিশেষ অভিযান চালানো হচ্ছে। 22 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত 500-র বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা নির্দিষ্ট থানা বা এলাকা না, ঢাকা মহানগর ব্যাপী আমাদের ছিনতাই প্রতিরোধে আমাদের টিমগুলো কাজ করছে। আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি এই ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা চেষ্টা করছি এই যে কোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি, ছিনতাই এসব যেন না ঘটে, এবং ঘটলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসা। মোহাম্মদপুরের অপরাধ নির্মূলে স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে, সেই সাথে প্রতিষ্ঠানের মালিককে অপহরণ করেছে ডাকাতরা। শুক্রবার রাত 10:30টার দিকে বন্দরের মার্চেন্ট পোস্ট এলাকার কানু প্রিয় ফান্ডার প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। কর্মচারীরা জানান রাতে কানু প্রিয় ফান্ডারের মালিক শিবানন্দ রায় বণিক এবং তার 2 কর্মচারী শঙ্কর দাস ও তাপসকে নিয়ে দোকানে বসে হিসাব মিলাচ্ছিলেন। হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রবেশ করে 7-8 জনের একটি ডাকাত দল। আগ্নেয়াস্ত্রের মুখে তাদের 3 জনকে জিম্মি করে দোকানের 7.5 লাখ টাকা লুট করে। পরে কর্মচারীদের বেঁধে রেখে দোকান মালিক শিবানন্দ রায় বণিককে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। দোকানের পেছনে আলগি নদীতে বেঁধে রাখা ট্রলারে করে পালিয়ে যায় তারা। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন। ব্যবসায়ীকে উদ্ধারে নদীতে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
বেশি বয়স না, অল্প বয়স, সবাই মুখোশ পরা, উঠে ক্যামেরা, সিসি ক্যামেরার বাইরে ভাঙছে। আমি এইখানে বসা ছিলাম, আমার বস এইখানে বসা ছিল, আমার এইখান দিয়ে আমার টাইনে আইনা এই খুঁটির সাথে বাঁচছে। নো পুলিশ ফাঁড়ির অনেক রিকোয়েস্ট করি, স্যার আপনারা আসে নাই। তারপর পরে বাগফল থানা দিয়া পুলিশ প্রশাসন আইছে, দাদার কোনো এখন তুই আমরা কোনো খবর পাইতে আসছি না, দাদা কোথায় আছে। 1 কিংবা 2 বছর নয়, সময়ের হিসাবে 35 বছর। আর এই পুরোটা সময় ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে যাচ্ছেন যাত্রাবাড়ির পালোয়ান পরিবার। বাবা যে পথ তৈরি করেছেন সে পথে হাঁটছেন মেয়েও। অর্থকষ্টে শেষ যাত্রার বিষয়ে যারা দুশ্চিন্তায় থাকেন তাদের কিছুটা হলেও ভরসা হতে পেরে খুশি পরিবারটি। বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাতুরী। শুভ্র সফেদ এক টুকরো সাদা কাপড়, যা মুড়িয়েই দাফন হবে মুসলিম মানব সন্তানের। পরম মমতায় এই কাপড়ই গুছিয়ে রাখছেন সিফাত ইসমাইল দম্পতি। বিনামূল্যে এই কাপড় যে কেউই নিতে পারবেন তাদের কাছ থেকে। ড্যামরা থেকে মাতোয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই দম্পতির। নজর কাড়ে তাদের বাড়ির সামনের সাইনবোর্ডটি। 1979 সালে এমন কাজে অসহায়দের সহায় হয়ে এগিয়ে আসেন প্রয়াত আইনজীবী আব্দুল লতিফ পালোয়ান। পিতার মৃত্যুর পর তা জারি রেখেছেন কন্যা সিফাত। মানুষ যখন আসে, আপনি একটা কাফনের কাপড়ের টাকা তুলতেও মানুষের 4-5 ঘন্টা লেগে যায়, তাও মানুষের কাছে চাইয়া নিতে হয়। আমার বেলা কিন্তু আমি কোনো ডকুমেন্টস রাখি না। একটা পার্সন যে কিনা ও জানে যে এই বাসায় মারা গেছে, ওই বাড়িওয়ালা আসুক, ওই বাসার যে কেউ আসলে আমি সাথে সাথে কিন্তু জাস্ট নাম ঠিকানা লিখে দিয়ে দিই। রেফারেন্সটার পার্সনটার নামটা শুধু রাখি যে ওনার রেফারেন্সে আসছে। তো হেজারও করতে দেই না যাতে কষ্ট না পায়। সিফাত জানান, কোটি মানুষের এই শহরে মৃতদেহ দাফনে খরচ পড়ে যায় 10,000-এরও বেশি টাকা। এই অর্থ জোগাতে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্ট্যান্ডার্ড হিসাব হলো 7-8 গজ ছেলেদের ক্ষেত্রে, কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিই। মেয়েদেরটা হয় কি মাঝে মাঝে কেটে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু আমার ছোট কিছু ভাই আছে, বোন আছে, ওরা আসে। পাশের বাসায় একজন আপু আছে, ওরে দিয়ে আমরা 5 গজ কাটি মাপ দিয়ে। তো ওই যে নামগুলো আমার মুখস্থ না, ওই যে কাটার সিস্টেমটা আমি জানি, ওই কেটে তারপরে দিয়ে দিই। পারতেন বাহারি পোশাক কিংবা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে, কিন্তু তার বিপরীতে বাবার দেখানো পথটিকেই ভালোবেসেছেন মেয়ে সিফাত। সাথে পেয়েছেন স্বামীকে। তো আমি ছোট ছোট শখ বিসর্জন করেই নতুন কাপড় যদি 5টা না কিনে একটা কিনি, তখন কিন্তু আমার ওই 5,000-6,000 টাকা হয়ে যায় কাপড়ের জন্য। 50 গজ বা 40 গজের টাকাটা আমার হয়েছে। বছরে আবার 4 বার বা 5 বার লাগে। যদি আপনি মনে করেন কন্টিনিউয়াসলি 4-5টা চলে যায়, আমার কিন্তু 3 মাসের মধ্যে আবার একটা কিনতে লাগে। আল্লাহর নিয়ামত বলতে পারি আমি এটা। এই কার্যক্রমটাকে আমাকে আমার শ্বশুর করতো, আমি দেখেছি। কাপড় কিনে এনে বিভিন্ন মানুষকে আল্লাহর রাস্তায় দান করাটা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এই কাপড়েই নিজেকেও একদিন ধরনীর মায়া ছেড়ে যেতে হবে অনন্তের পথে। তাই তো সিফাত চান তার সন্তানেরাও ভরসা হয়ে উঠুক অর্থহীনদের। তার মৃত্যুর পরও বজায় থাকুক পারিবারিক এমন রীতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 5 জন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় নিমতলা এবং শুক্রবার ভোর 4টার দিকে হাসারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, নিমতলী এলাকায় একটি কালভার্ট ভ্যানের পেছনে ধাক্কা দেয় আবদুল্লাহ পরিবহনের একটি মিনিবাস। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। নিহত হন বাসের হেল্পার মোহাম্মদ জীবন এবং যাত্রী মোহাম্মদ রায়হান। আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে ভোরে হাসারা এলাকায় পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয় একটি ট্রাকের পেছনে। ঘটনাস্থলেই মারা যান 1 জন। আহত 1 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পান্থকুঞ্জ পার্ক রক্ষার আন্দোলনকারীদের উপর সংঘবদ্ধ হামলার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে মিছিল সমাবেশ করেছে পান্থকুঞ্জ প্রভাতী সংঘ এবং বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন নামের 2টি সংগঠন। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের পাশে অবস্থিত পান্থকুঞ্জ পার্কে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংহতি জানিয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও পরিবেশ কর্মীরা যোগ দেন। পান্থকুঞ্জ পার্কে 21 দিন ধরে অবস্থান করা পরিবেশ কর্মীদের উপর হামলার ঘটনার নিন্দা জানান তারা। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও করেন তারা। পরিবেশ কর্মীরা জানান, হামলা করে চলমান আন্দোলন থেকে সরানো যাবে না। পান্থকুঞ্জ পার্কে এক্সপ্রেসওয়ের পিলার না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেন তারা।
নব্বইয়ের বন্ধু ও স্মৃতি কথা নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মিলন মেলা। প্রায় 3 যুগ পর জেলার বিভিন্ন স্কুলের এসএসসি 90 ব্যাচের মিলন মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার শহরের একটি পার্কে জমায়েত হয় সবাই। র্যালির পর দিনভর নানা গল্প আর আড্ডায় স্মৃতিচারণের মাধ্যমে সবাই ফিরে যায় শৈশবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধু মহলের শিল্পীরা নাচ গান ও কবিতা পরিবেশন করে। পাখ পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন। এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে পালিত হলো 24তম পাখি মেলা 2025। শুক্রবার সকালে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দল বেঁধে কখনো ডানা মেলে উড়ে চলা, কখনো আবার ক্যাম্পাসের লেকে পাখিদের জলকেলি, সাথে কিচিরমিচির শব্দ। পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন। এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল্লাহ হোসেন। প্রাণ প্রকৃতি রক্ষা করবার জন্য এই যে চেষ্টাটা করছি, পাখি মেলা 2025 করছি এবং প্রায় 25 বছর যাবত আমরা করছি। আমরা নতুনভাবে প্রশাসনে যারা এসেছি তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে যেন এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার চেষ্টা করব। শীতের তীব্রতা উপেক্ষা করে মেলায় জড়ো হন নানা বয়সী পাখি প্রেমীরা। তাদের কণ্ঠে ছিল পাখি রক্ষার আকুতি। আমার মেয়েকে নিয়ে আসছি, ও কখনো দেখেনি পাখি মেলা, আর প্রকৃতির সাথে মিশার একটা যে সুযোগ, সেই সুযোগটা আমার ভালো লাগে। 2018 সালে আমরা যখন এখানে আসতাম তখন অনেক প্রজাতির পাখি পাইতাম, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হ্যাবিটেট ধ্বংস হওয়ার কারণে বা বিভিন্ন কারণে আপনার পাখিগুলো এখন কম পাচ্ছি। প্রতি বছরের মতো এবারও পাখি মেলায় আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমাদের আবেগের জায়গাটা এখনো ঠিকই আছে, কিন্তু পাখি আর কি আমাদের এই ছোট ছোট লেকগুলো ভর্তি পাখি থাকতো, ফুল থাকতো, তো ওই জিনিসটা আর কি এখন আর পাই না। মেলায় দিনভর ছিল পাখি দেখা ও ছবি আঁকার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমাদের এই মেলার মূল উদ্দেশ্যই হলো পাখিকে সামনে রেখে পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণে যাতে আমরা সকলেই সচেতন হই, সকলেই একযোগে কাজ করতে পারি। এবার পাখি সংরক্ষণে অবদান রাখায় রাশেদুল করিম রাফান, শুভঙ্কর বিশ্বাস ও সাইদ হোসাইনকে বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর সায়েন্টিফিক পাবলিকেশনস অ্যাওয়ার্ড লাভ করেন আফসানা ইমরোজ ও তার গবেষণা দল। মাফসুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। পাখির মেলা থেকে আপনাদের একটু ঘুরে আনতে চাই ফুলের মেলায়। চট্টগ্রামের সাগর তীরে এখন ফুলের মেলা। 136টি প্রজাতির বাহারি ফুলের সুবাসে মুখরিত দৃষ্টিনন্দন ডিসি পার্ক। আজ থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন। 8 বছর পর নিউ ইয়র্ক থেকে দেশে আসা এই দম্পতি চট্টগ্রামের ডিসি পার্কে বাহারি ফুলের সমাহার দেখে মুগ্ধ। আমার দেশে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। না আসলে বুঝতাম না এত সুন্দর একটা ফেস্টিভ্যাল। 194 একর খাস জমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের গড়ে তোলা পার্কে শোভা পাচ্ছে 136 প্রজাতির হাজার হাজার ফুল। শুধু তাই নয়, আছে ফুল দিয়ে তৈরি প্রজাপতি কিংবা ফুলের ঝর্ণা সহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং হ্রদে ময়ূরপঙ্খী নৌকা। খুবই ভালো লাগছে, এতগুলো ফুল আগে তো কখনো দেখা হয়নি, এই প্রথম দেখছি। কোনো গার্ডেনে গেলে 2টা বা 3টা এরকম এতগুলো ফুল একসাথে কখনোই দেখা হয়নি। এখানে মোরগ ফুল আছে, আমি এই ভ্যারাইটি আগে দেখি নাই। তারপর কসমোসের মধ্যে কয়েকটা নতুন ভ্যারাইটি দেখা হয়েছে, সাদা গোলাপ দেখছি। আই লাভ ইট। এই ডিসি পার্কটা আসলে ফুলের জগৎ বলতে গেলে। ফুল দেখতে এসেছি, এই জায়গায় আমি দেশি এবং বিদেশি ফুল দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। একসাথে এতগুলো গাছ দেখে আমার খুবই ভালো লাগছে। উত্তর কাট্টলির মেরিন ড্রাইভ সড়কের পাশে এই ডিসি পার্ক, যেখানে শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। এত বড় পরিসরে খোলা জায়গা এটাই আছে, এজন্য আমরা মনে করেছি জেলা প্রশাসনের উদ্যোগে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা ডিসি পার্কটাকে ব্যবহার করতে চাই এবং আমরা প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি বলে এই ফুল উৎসবের আয়োজন করেছি। একসময় এটি ছিল মাদকের আখড়া এবং অবৈধ স্থাপনার জঞ্জাল। 2022 সালে সাঁড়াশি অভিযানে দখলমুক্ত করার পর পাল্টে যায় চিত্র। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
এবারে প্রবাসের কিছু খবর। বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান AR মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির 16 বছর পূর্ণ হওয়ায় দোয়া মাহফিল এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। চলতি সপ্তাহে রাজধানী মানামায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে হয় এই বর্ণাঢ্য আয়োজন। শুরুতেই হাফেজ শামসুল হক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, আর গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, নোমান উদ্দিন মনির, মিজানুর রহমান, কামাল উদ্দিন আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন AR মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির চেয়ারম্যান আব্দুর রহমান। অতিথিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানের জন্য দোয়া চান তিনি। সবশেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। AR মমতাজ কনস্ট্রাকশন WLL এখানে প্রায় 300 বাংলাদেশি কর্মী রয়েছেন এবং তাদের বাংলাদেশি কর্মীদের সাথে নতুন বছর উদযাপনের জন্য আমরা এখানে আসতে পেরে আনন্দিত। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্য। আমার কোম্পানির পক্ষ থেকে এখন আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম দিনই অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে বাংলাদেশি সহ 234 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সাপু নামের এই অভিযানে চালানো হয়েছে সেলাঙ্গড়, জোহর এবং পাহাং রাজ্যে। বাংলাদেশি ছাড়া আটককৃতদের মাঝে রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভারতের নাগরিক। অভিবাসন বিভাগ জানিয়েছে, আবাসন এলাকায় বিদেশিদের উপস্থিতিতে জনগণের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ। সংগৃহীত বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলেও জানায় প্রশাসন। তদন্তের জন্য আটককৃতদের জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। স্পেনে আয়োজন হয়ে গেল পিঠা উৎসবের। বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়। বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুখরিত হয় উৎসব। 2 পর্বের এই আয়োজনটি সংগঠনটির সভাপতি এনায়েত ঢালি এবং যুগ্ম সাধারণ সম্পাদক শুভ আলমের যৌথ তত্ত্বাবধানে পরিচালনা করেন শফিক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, সিটি কাউন্সিল কর্মকর্তা অক্তাভিয়া গঞ্জালেস, উপদেষ্টা হানিফ শরীফ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পরিবেশন করা হয়। আর দ্বিতীয় পর্বে আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিগার হোসাইন এবং তাইফা রহমানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন শিল্পীরা। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল আরও একটি বাংলাদেশি মালিকানাধীন জেনারেল সুপার শপ। আবুধাবিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন SK রিয়েল এস্টেট গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা SK শাহেদ খান। আরব আমিরাতে এই ব্যবসায়ীর 8ম প্রতিষ্ঠান এটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু জাহেদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের, মুসা ইস্কান্দার, শাখাওয়াত হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে আমিরাত সরকারের কাছে বাংলাদেশি শ্রমিক ভিসা জটিলতা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আপনারা সবাই আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে, সেটা আমার হোক অন্যের হোক, যে কোনো বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে আপনারা কেনাকাটা করবেন। আন্তর্জাতিক খবর। যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও লেবাননে হামলা করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তারা দাবি করে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোপন রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গোষ্ঠীটির বিভিন্ন সামরিক সরঞ্জাম। 1 মাসেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী ইসরায়েলের হিজবুল্লাহর হামলা বন্ধ হলে লেবাননে আর অভিযান চালানোর কথা ছিল না IDF-এর। কিন্তু হিজবুল্লাহ থামলেও থামেনি ইহুদি বাহিনী। শর্ত ভেঙে প্রায়ই দক্ষিণ লেবাননে হামলা চালায় তেল আবিব। অন্যদিকে গেল বছর নতুন করে পশ্চিম তীরের প্রায় 53 বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়েছে ইসরায়েল। ধ্বংস করেছে প্রায় 1000 বাড়িঘর। নির্দেশ দেওয়া হয়েছে আরও 7.5 শতাধিক ভবন গুঁড়িয়ে দেওয়ার। স্থাপন করেছে নতুন আরও 25টি অবৈধ বসতি। ভূমি গবেষণা বিষয়ক সংস্থা ল্যান্ড রিসার্চ সেন্টারের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। শুধু বাড়িঘরই নয়, উপড়ে দেওয়া হয়েছে প্রায় 60,000 গাছপালা। পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে 950 রাস্তাঘাট এবং প্রায় 76টি আয়রন গেট, যাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 40টি বেদুইন কমিউনিটি। গেল ডিসেম্বর বসতি স্থাপনের জন্য গাজাতেও স্থান পরিদর্শন করেছেন ইসরায়েলি রাজনীতিকরা। এবার যুক্তরাষ্ট্রে ঘটল বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় একটি ফার্নিচারের দোকানের উপর আছড়ে পড়ে বিমানটি, যাতে প্রাণ যায় 2 আরোহীর। আহত হন আরও কমপক্ষে 20 জন। প্রকাশ করা হয়েছে বিমান বিধ্বস্তের ভিডিও। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2:15টায় হয় এই দুর্ঘটনা। আছড়ে পড়ার সাথে সাথে আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা এখনো জানা যায়নি। চলছে তদন্ত।